ইংলিশ প্রিমিয়ার লিগের টাকলা নিধন কর্মসূচিতে কিন্তু বেশ আগে থেকে নাম লেখাইছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তারা তাদের কোচ এরিক টেন হ্যাগকে স্যাক করে তার জায়গায় নিয়ে এসেছিল রুবেন আমরিমকে, বাট এক্সপেকটেশন অনুযায়ী পারফরমেন্স না করার কারণে তাকেও কিন্তু শেষ পর্যন্ত স্যাক করে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। পরবর্তীতে তারা নিয়ে আসে তাদের ঘরের ছেলে মাইকেল ক্যারিককে, এবং সারপ্রাইজিংলি মাইকেল ক্যারিকের আন্ডারে আমার মতে রিসেন্ট কিছু বছরের মধ্যে ইউনাইটেড তাদের বেস্ট ফুটবলটাই খেলছে। না মানে ক্যারিকের আন্ডারে ম্যানচেস্টার ইউনাইটেডকে যখন আমি দেখতাম আমার কাছে মনে হতো যে প্লেয়াররা অ্যাকচুয়ালি জিততে চায়, কারণ এর আগে যে দুই কোচ গেছেন তাদের আন্ডারে যখন আমি ইউনাইটেডকে দেখতাম আমার কাছে মনে হতো যে ইউনাইটেডের প্লেয়াররা জাস্ট গা বাঁচাচ্ছে, কোনো মতে ড্র করলে বা হার থেকে বাঁচলে কিন্তু তারা বেঁচে যাইতো। কিন্তু এই সিজনে বা লাস্ট সিজনে, এই সিজন বলতেছি, লাস্ট সিজনে ক্যারিকের আন্ডারে যে হাফ সিজন আমরা খেলা দেখছি সেখানে অ্যাকচুয়ালি মনে হয়েছে যে প্লেয়াররা আসলে জিততে চায়, এবং সেই মেন্টালিটি সেই গেম প্লের কারণে কিন্তু শেষ পর্যন্ত ইউনাইটেড টপ 3-তে গিয়ে ফিনিশ করে। আপনি চিন্তা করেন যে স্যার অ্যালেক্স ফার্গুসন যাওয়ার পর, ইউনাইটেড ছাড়ার পর মাত্র 5 বার ইউনাইটেড টপ 3-তে শেষ করতে পারছে, এবং হাফ সিজন টাইম পেয়ে মাইকেল ক্যারিক কিন্তু তাদেরকে সেই পজিশনে নিয়ে গেছে। তবে এত কথা বলার পরেও একটা জিনিস নিয়ে ডাউট থাকেই, কারণ লাস্ট সিজনে ক্যারিকের জাস্ট একটাই অ্যাপয়েন্টমেন্ট ছিল, একটাই তার অ্যাসাইনমেন্ট ছিল, একটাই অ্যাসাইনমেন্ট ছিল যে ইউনাইটেডকে ভালো পজিশনে শেষ করানো, ইউসিএল এ কোয়ালিফাই করানো, এবং সে সেটা খুব ভালোভাবে করছে। বাট এই সিজনে যখন ইউনাইটেড একই সাথে প্রিমিয়ার লিগ, ইউসিএল এছাড়া অন্যান্য ট্রফির জন্য লড়াই করবে, তখন কি মাইকেল ক্যারিক কেপেবল হবে কিনা এই টিমটাকে প্রপারলি ম্যানেজ করার জন্য? সো এটা নট অনলি ইউনাইটেডের পরীক্ষা বাট অলসো ক্যারিকেরও পরীক্ষা যে সে অ্যাকচুয়ালি কেপেবল কিনা এত বড় মাপে বড় পরিসরে একটা টিমকে ম্যানেজ করার জন্য। সো এই ট্রান্সফার উইন্ডো, যে ট্রান্সফার উইন্ডো মাইকেল ক্যারিকের প্রথম ট্রান্সফার উইন্ডো, যেখানে সে নিজের মতো করে প্লেয়ার আনতে পারবে, কারণ এর আগে সে যেসব প্লেয়ার দিয়ে খেলাইছে সেগুলো কিন্তু আগের কোচদের আইডিওলজিতে আনা প্লেয়ার। সো এটাই তার ফার্স্ট ট্রান্সফার উইন্ডো এবং ক্রুশাল ট্রান্সফার উইন্ডো, যেখানে সে তার নিজের মতো করে প্লেয়ার আনতে পারবে। অলরেডি 3টা প্লেয়ারকে নিয়ে আসছে, বাট আমার মতে আরও কিছু জায়গায় ইউনাইটেডের ল্যাকিংস রয়েছে এবং সেসব জায়গাতে নতুন নতুন প্লেয়ার সাইন করা উচিত। সো চলেন একে একে দেখি যে কাদেরকে ইউনাইটেড সাইন করছে এবং কাদেরকে সাইন করা উচিত এবং কোন কোন পজিশনে অ্যাকচুয়ালি নতুন প্লেয়ার আনার দরকার। সো ট্রান্সফারের কথা বললে ইতোমধ্যে 3টা প্লেয়ার অলরেডি ইউনাইটেড সাইন করে ফেলছে। প্রথমত চেলসি থেকে তারা আন্দ্রে সান্তোসকে নিয়ে আসছে, আস্টন ভিলা থেকে টিয়েলসম্যানকে নিয়ে আসছে এবং লিডস ইউনাইটেড থেকে গোলকিপার কার্ল জার্লোকে নিয়ে আসছে। সো প্রথমত আমরা কথা বলি গোলকিপার পজিশন নিয়ে। গোলকিপার পজিশন নিয়ে যেমনটা বললাম যে কার্ল জার্লোকে অলরেডি নিয়ে আসছে এবং লাস্ট সিজনে কিন্তু তারা সিয়ান লেমেন্সকে নিয়ে আসছিল আন্দ্রে ওনানার সাথে অনবদ্য একটা সিজন পার করার পর, যেখানে তারা লিটারালি আন্দ্রে ওনানাকে বের হয়ে যেতে বলতেছিল। সেই সিজন পার করার পর লামেন্স যখন আসছিল সবাই এক্সপেকটেশন একটু বাড়তি রাখতেছিল যে এই প্লেয়ারটা যাতে আন্দ্রে ওনানা থেকে বেটার পারফর্ম করে, বাট সারপ্রাইজিংলি এর চাইতেও বেটার পারফর্ম সে করছে। অনেক ম্যাচে লামেন্স সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানচেস্টার ইউনাইটেডকে বাঁচাই তুলছে, অনেক ম্যাচে সে সিঙ্গেল হ্যান্ডেডলি জিতাইছে। সো তার ব্যাকআপ হিসেবে যখন এই সিজনে কার্ল জার্লোকে নিয়ে আসছে, আমার মতে এখন প্রপারলি সর্টেড ইউনাইটেডের গোলকিপিং পজিশন। বাট যে পজিশনটা সর্টেড না সেটা হচ্ছে তাদের ডিফেন্সিভ পজিশন। ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াড দেখলে আপনি যখন দেখবেন যে সেখানে ম্যাথিয়াস ডেলিট, লিসান্দ্রো মার্টিনেজ, তারপর আপনার হ্যারি ম্যাগুয়েরো, ল্যানি ইউরো, লুক শ এদের মতো প্লেয়ার আছে, তখন কিন্তু আপনি চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি কোন জায়গাটাতে গ্যাপ। আমি তো দেখতেছি বেশ কোয়ালিটিফুল প্লেয়ার আছে, বাট আপনি যখন তাদের ইনজুরি রেকর্ডগুলো দেখবেন, আপনি যখন দেখবেন যে কারা কারা ইনজুরি লিস্টে আছে, তখন কিন্তু আপনার আসলেই মনে হবে যে না, একটা সেন্টার ব্যাক, একটা রাইট ব্যাক, একটা লেফট ব্যাক, যে কোনো পজিশনে, মোট কথা একটা ফুল ব্যাক অথবা একটা সেন্টার ব্যাক সাইন করা উচিত যে ভার্সেটাইল পজিশনে খেলতে পারে, যে একই সাথে সেন্টার ব্যাকও খেলতে পারবে, যে একই সাথে ফুল ব্যাক পজিশনও খেলতে পারবে। কারণ এই স্কোয়াডের মেইন কয়েকটা প্লেয়ারের মধ্যে ম্যাথিয়াস ডেলিট এবং লিসান্দ্রো মার্টিনেজ দুইজনই ইনজুর্ড। লাস্ট সিজনে তো বেশিরভাগ সময় ইনজুরিতে কাটাছিল। লিসান্দ্রো মার্টিনেজ ইনজুরি থেকে ফিরে আর্জেন্টিনা টিমে সে পারফর্ম করতেছিল, বাট ফাইনালে সে আবার ইনজুর্ড হয়। সো ওই পজিশনটাতে আমার মনে হয় যে একটু প্রায়োরিটি দেওয়া উচিত এবং একটা সেন্টার ব্যাক আর লেফট ব্যাক পজিশনে তো শুনতেছি সাইনিং করবে, বাট একটা সেন্টার ব্যাক পজিশনও একটা প্লেয়ার সাইন করা উচিত। যদিও আমি শুনতেছি যে কলম্বিয়ান ডিফেন্ডার যে ওয়ার্ল্ড কাপে খেলছে লুকুমি, তাকে তার জন্য বিট করবে ম্যানচেস্টার ইউনাইটেড, এবং আমার মতে করা আসলে উচিত। কারণ একটা ডিফেন্সিভ পজিশনে যদি প্লেয়ার না থাকে, আপনি এতগুলো কম্পিটিশনে আপনি প্রপারলি পারফর্ম করতে পারবেন না। কারণ আপনার অ্যাটাকার আপনাকে ম্যাচ জিতাবে, বাট ডিফেন্ডার হচ্ছে তারা যারা আপনাকে ট্রফি জিতাইতে পারবে। সো মাইকেল ক্যারিক আশা করি ওই পজিশনে একটা প্লেয়ারের জন্য অনুরোধ করবে ম্যানচেস্টার ইউনাইটেডের বোর্ডের কাছে। আই হোপ যে একটা প্লেয়ার সাইন করবে। এরপর আসে মিডফিল্ডার, এবং মিডফিল্ডই এমন একটা পজিশনে যেখানে তারা অলরেডি 2টা প্লেয়ারকে সাইন করছে, বাট আই স্টিল থিঙ্ক যে এইখানেই আরও প্লেয়ার সাইন করা উচিত, আরও একটা প্লেয়ার ডেফিনেটলি সাইন করা উচিত। ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডে দেখলে সেখানে কিন্তু বেশ ভালো কোয়ালিটিফুল প্লেয়ার আছে। আপনি মেসন মাউন্ট বলেন, ব্রুনো ফার্নান্দেজ, আপনি আরও কয়েকটা প্লেয়ার আছে, আপনি নাম ভুলে গেলাম, আরে ইউনাইটেডের ঘরের ছেলে 16 বছরের, আমি নাম ভুলে গেছি, আরে ভাই দেখেনি দাঁড়ান, সরি আমি নাম ভুলে গেলাম, আরে বাচ্চা ওই 16 বছরের ছেলেটা আমি ভুলে গেছি। কোবি মেনু। সো কোবি মেনু
তারপর আপনার ব্রুনো ফার্নান্দেজ, প্যাট্রিক ডোরগু সহ আরো অনেকগুলো প্লেয়ার আছে যারা অ্যাকচুয়ালি মিডফিল্ড পজিশনে বেশ ভালো পারফর্ম করতে পারে, বাট যে মিসিং পাজলটা নাই সেটা হচ্ছে ক্যাসেমিরো। লাস্ট সিজনে আমরা দেখছি যে ক্যাসেমিরো কি করতেছি আমি, ক্যাসেমিরো প্লেড এ হিউজ রোল যে ইউনাইটেডের যে টপ 3-তে আসছে এটার পিছনে। এবং ক্যাসেমিরো আপনাকে কি প্রোভাইড করতো? সে আপনার ডিফেন্সিভ মিড পজিশনে আপনার একটা ফিজিক্যালিটি আপনাকে প্রোভাইড করতো, সে অফ দ্য বলে আপনাকে সে প্রেসটা প্রোভাইড করতো আপনার, আর অফ দ্য বলে আপনাকে ওই আপনি যখন বল হারাইতেন তখন আপনার বল উইনিং মেন্টালিটি, বল উইনটা সে করে দিত। সো এখন পর্যন্ত আমি যাদের নাম বললাম এবং যারা এই স্কোয়াডে আছে তাদের মধ্যে কেউ কি ওই ক্যাসেমিরোর জায়গাটা দখল করতে পারবে? ঠিক আছে, সবাই যাদের কথা আমি বললাম যেসব নতুন সাইনিং আসছে তারাও কিন্তু অন দ্য বল ইউনাইটেডকে বেশ হেল্প করতে পারে, তারা ক্রিয়েটিভিটি দেখাইতে পারবে, বাট ক্যাসেমিরোর মতো ফিজিক্যালি ইন্টেন্সিটি এসব কি তারা দেখাইতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ ওই রকম ধরেন হাট্টাকাটা প্লেয়ারও কিন্তু তারা না, ক্যাসেমিরো যেরকম জিদ্দি প্লেয়ার এরকম প্লেয়ার কিন্তু তারা না। সো শুধু আমি না, প্রত্যেকটা নিউজ আউটলেট সবাই যারা যারা এই ফুটবল নিয়ে কাজ কারবার করে সবাই বলতেছে যে ইউনাইটেডের একটা নাম্বার 6 দরকার, যে ফিজিক্যালি সলিড, যে ইপিএল এর এক্সপিরিয়েন্স আছে এবং যে প্রপারলি ফুটবলটাকে রিড করতে পারে, এরকম একটা প্লেয়ার তাদের ডেফিনেটলি দরকার। যদিও তাদের মিডফিল্ডে অনেক ক্রিয়েটিভ প্লেয়ার আছে, বাট ওই একটা পজিশন কিন্তু আপনি যদি না পান, একটা পজিশন যদি আপনার ব্যাকএন্ড থাকে তাহলে কিন্তু ধরা খাওয়ার পসিবিলিটি আছে। সো মিডফিল্ড পজিশনের এই নাম্বার 6 পজিশনটা কিন্তু তাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত এই সিজনের নেক্সট ট্রান্সফারের জন্য। এবার আসেন অ্যাটাকের দিক দিয়ে কথাবার্তা বলি। অ্যাটাক পজিশনটা আমার কাছে মনে হয় যে বেশ সলিডে। এমবুএমও আছে, ম্যাথিয়াস কুনিয়া আছে, মার্কাস রাশফোর্ড আছে, সেস্কো আছে, জার্গজি আছে, আমার ডিয়ালো আছে। সো এরকম প্লেয়ারগুলো যখন আপনার টিমে থাকে তখন কিন্তু আসলে আপনার আর তেমন কিছু দরকার পড়ে না। বাট আমার মতে আমি শুনতেছি, যেরকম রুমার শুনলাম যে জার্গজিকে ইউনাইটেড বিক্রি করে দিতে পারে, যদিও প্রিসিজনে সে বেশ ভালো পারফর্ম করতেছে এবং আমার যতজন পরিচিত মানুষ আছে যারা ইউনাইটেডের ফ্যান তারা কিন্তু সবাই এই জিনিসটা নিয়ে মজা করতেছে যে প্রিসিজন জার্সিকে যে মন চায় সে কিনে নাও, কারণ সে প্রিসিজনে বেশ ভালো পারফর্ম করে। সো জার্সিকে বিক্রি করে দেওয়ার একটা সম্ভাবনা আমরা শুনতেছি। তাকে যদি বিক্রি করা হয় তাহলে সেস্কোর রিপ্লেসমেন্ট বলতেছি, সেস্কোর ব্যাকআপ হিসেবে কিন্তু একজন প্লেয়ারকে সেখানে দরকার পড়বে। এবং এখন যে মার্কেটের অবস্থা, যেখানে স্ট্রাইকার পজিশনে প্লেয়ার পাওয়াটাই সমস্যা হয়ে যাচ্ছে, প্লেয়ার পাওয়াটাই রেয়ার কেস হয়ে যাচ্ছে, সেই জায়গাটাতে জার্সিকে বিক্রি করে আসলে কাকে নিয়ে আসবে সেটা আমার মাথায় ধরতেছে না। যদিও জার্সি কিন্তু বেশ ভালো পারফর্ম করতেছে, জিনিসটা এমন না, সে কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী বেশ কম পারফর্মই করতেছে। সেস্কো অন্যদিকে বেশ ভালোই পারফর্ম করতেছে, বাট ইনজুরি এসব কিন্তু থাকবে এবং এবার কিন্তু আসলেই ইউনাইটেডকে বেশ হ্যাসেল নিতে হবে। সো আপনি আমার কথার সাথে কোন কোন দিক দিয়ে অ্যাগ্রি করেন, কোন কোন দিয়ে ডিসঅ্যাগ্রি করেন সেটা কমেন্ট করে জানেন। এবং আমার মতে আমি যে বললাম যে নাম্বার 6 পজিশন একটা প্রায়োরিটি হতে পারে, সেন্টার ব্যাক একটা প্রায়োরিটি হতে পারে এবং লেফট ব্যাক পজিশন এটা একটা প্রায়োরিটি হতে পারে, এটার সাথে আপনি অ্যাগ্রি করেন কিনা সেটা কমেন্ট করে জানান। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সিরিজটা ইপিএল এর সিরিজটাকে কন্টিনিউ করা উচিত কিনা সেটা কমেন্ট করে জানাবেন আমাকে, কারণ এই ইপিএল নিয়ে ভিডিও বানালে না কেন জানি ভিউজ হয় না। সো ভিউজ একটা মোটিভেশন, সাবস্ক্রাইব একটা মোটিভেশন, বাট আমি দেখি যে ভালো ভালো কমেন্ট আসে। লা লিগা বা রিয়াল মাদ্রিদ বার্সেলোনা নিয়ে ভিডিও বানালে অনেক সময় দেখা যায় অনেক হেট কমেন্ট আসে, বাট প্রিমিয়ার লিগ নিয়ে যখন আমি ভিডিও বানাই তখন সেখানে অনেক পজিটিভ, অনেক সুন্দর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হইলেও কনস্ট্রাকটিভ হইতে হয়। সো এই জিনিসগুলো আসলে ভালো লাগে, এই জন্যই কিন্তু আমি বারবার ইপিএল নিয়েও এখনকার সময় ভিডিও বানানোর ট্রাই করতেছি। সো আপনারা আপনাদের অপিনিয়ন জানান, কারণ আমি আপনাদের অপিনিয়ন শোনার জন্যই কিন্তু বসে আছি। কমেন্ট করেন, আর পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগেইন সবাইকে আসসালামু আলাইকুম।